সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের কারখানা থেকে। তো আমাদের এই কারখানা হচ্ছে সাভার, ঢাকায়, অর্থাৎ সাভারের একটি গ্রামে আমাদের এই কারখানা। তো আমাদের নতুন সংযোজন হচ্ছে এই ক্রাশার মেশিন। এই ক্রাশার মেশিনটা একটা দীর্ঘ একটা ইতিহাস আছে, আপনাদের সঙ্গে তুলে ধরবো। ক্রাশার মেশিনে সাধারণত এই যে ছড়িগুলো থাকে, এগুলোর সংখ্যা অনেক কম থাকে আরো। তো আমরা একটা বিশেষ কারণে এই ক্রাশার মেশিন তৈরি করেছি। এই ক্রাশার মেশিন দিয়ে কিন্তু মানুষ সাধারণত হলুদ মরিচ ভাঙায় থাকে বা অন্যান্য জিনিস, শক্ত জিনিস ভাঙিয়ে থাকে। আমরা আসলে ক্রাশার মেশিন কিনেছি অন্য একটা কারণে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এর পিছনে একটা ইতিহাস আছে, সেটা একটু তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে যে এই ক্রাশার মেশিনটা আমরা আনছি মূলত মার্বেল পাথর গুঁড়া করার জন্য এবং গরুর হাড্ডি গুঁড়া করার জন্য। আর আমাদের পিছনে যে দেখতে পাচ্ছেন যে এই যে কোকোপিট, তো এই কোকোপিট গুলো আমরা বাছাইকৃত ডাব থেকে এই কালারে নিয়ে আসছি। এর ভিতরে অনেক ডাব আছে যেটা নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে বা ব্যবহারের উপযোগী না, সেগুলো আমরা আলাদা রেখে দিচ্ছি। সেগুলো আমরা এই মেশিন দিয়ে, এই যে বাংলাদেশে যে কালো কালো কোকোপিট হয়, সেই নিম্নমানের কোকোপিট এই মেশিন দিয়ে করা সম্ভব। আর যদি আমরা এরকম কালারের, এরকম পরিপুষ্ট এবং সুন্দর কোকোপিট করতে চাই, তাহলে আমাদের যে মেশিন আছে ওই মেশিন দিয়ে সম্ভব। এই ক্রাশার মেশিনের আমাদের মেন কাজ হচ্ছে আমরা মার্বেল পাথর গুঁড়া করব। সেকেন্ড হচ্ছে গরুর হাড্ডি গুঁড়া করব, মানে পাউডার করব। 3 নাম্বার হচ্ছে আমরা নিম্নমানের কোকোপিট তৈরি করব, যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল চলে, সেই কোকোপিট তৈরি করব। এখন আপনারা যদি কেউ এই গরুর হাড্ডি কিংবা মার্বেল পাথর গুঁড়া করতে চান, তাহলে আমাদের কাছ থেকে আপনারা সেই সুবিধাটা নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, হলুদ মরিচের মতো আমরা এই মেশিন ইচ্ছা করলে হলুদ মরিচও ভাঙাইতে পারবো। যদি আমরা বড় কারখানা করি যে এটাতে হলুদ মরিচ ভাঙাবো, হয়তো এটা ওনারা বলছেন যে এটার প্রোডাকশন হবে ঘন্টায় মিনিমাম 600 কেজি, অর্থাৎ 600 কেজি হলুদ এই মেশিনে ভাঙানো সম্ভব। এখন আসলে আদৌ সম্ভব কিনা সেটা নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে যে এই মেশিনটা আমরা বানাই দিয়েছিলাম গত জুন মাসের 15-20 তারিখে। জুলাই মাসের 5 তারিখের মধ্যে এই মেশিন আমাদের ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু যে ভদ্রলোককে আমরা অর্ডার করছিলাম উনি কোনো কারণে কথা রাখেন নাই বা রাখতে পারেন নাই, যে কারণে মেশিন আসতে প্রায় 2 মাস। আর যশোরের লোকজন এমনি ভালো, আমার পিছনে ক্যামেরায় কাজ করছেন রফিক ভাই। রফিক ভাই ঝিনাইদার লোক, তো উনি একটু বলতে পারবে যে আসলে এই যে যশোরের লোকজন কিন্তু এমনি ভালো, কেন জানি মানে আমাদের ভাগ্য খারাপ এবং একজন খারাপ লোকের পাল্লায় পড়ে গেছিলাম। রফিক ভাই, জি ভাই। এবার বলেন সে কি কাজগুলা করছে। ভাই প্রথমত সে আসলে মেশিন যে তৈরি করে সেটার আসলে ওনার না, সে একটা কর্মচারী বা কাজ করে ওই কারখানায়। সে মূলত অনলাইনে মালিক সেজে বা মালিক দাবি করে, অথবা ইউটিউবে আপনারা ভিডিও করে। হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে যে ওনার কাছে অর্ডার করে, উনি হচ্ছে এই কথা আসলে সময় মতো রাখতে পারেনি। রাখতে পারে নাই এবং বহু ঘুরে এসে পরবর্তীতে আমারই যারা কলিগ ছিল, আমার মিডিয়ার ভাই ব্রাদার যারা ছিল, তাদের 2-1জনকে কাজে লাগিয়ে আমরা এটা মানে অনেকটা মানে ফোর্স করে নিয়ে আসা। যদি ওই পদক্ষেপ না নিতাম তাহলে আমার ধারণা এই মেশিন এখানে আসতো না। সেটা 6 মাস লাগুক আর 1 বছর লাগুক, আমাদের টাকাটা মার যেত, প্লাস হচ্ছে মেশিন এখানে আসতো না। এটা তো, হ্যাঁ হ্যাঁ, এরকমই কারণ ঘটার ওনারা যে সম্ভাবনা বেশি চাপটা ছিল। দিছে, আসলে এটা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় মিডিয়াকে। তো মূল মিডিয়ার কারণেই আসলে এই এই মেশিনটা আমাদের এখানে, না হলে এই মেশিন এখানে থাকতো না। আসার সম্ভাবনা খুব কম ছিল। কম ছিল, টাকাটা মার যেত আর আমাদের সময় নষ্ট হয়েছে এখানে। আমাদের কারখানা শুরু হওয়ার কথা জুলাই মাসের 1 তারিখে। তো আসলে আমাদের বিদ্যুৎ ব্যবস্থাপনায় মানে ঘাটতি ছিল। মিটার দিয়েছে প্রায় 1.5 মাস পরে, এই জন্য আমরা 1 মাস পিছিয়ে গেছি। সেকেন্ড হচ্ছে যে এই মেশিনটা আসার কথা ছিল জুলাই মাসের 5 তারিখে, সেই মেশিন আসছে গত 2 দিন আগে। তো এই জন্য আমাদের অনেক কাজ আটকে ছিল। তো আসলে আমাদের কমিটমেন্ট ঠিক না থাকলে যেটা হয়, আর বিদ্যুৎ কিন্তু চলছে, কিন্তু বিদ্যুতের ওরাও অনেক গাফুলতি ছিল, যে কারণে আমাদেরকে দিতে অনেক দেরি করছে, নাহলে 1.5 মাস সময় লাগে না একটা মিটার দিতে। তো যে কোনো কারণে এগুলো হয়ে গেছে, আমাদের ব্যাড লাক ছিল যে আমরা আসলে সময় মতো আনতে পারি নাই। এখন এই ক্রাশার মেশিন আমরা খুব শীঘ্রই বসাবো, আমাদের নতুন নতুন প্রোডাক্ট হবে এখান থেকে। আর আপনারা যদি মনে করেন যে কেউ, কারণ আমি অনেকদিন গরুর হাড় এবং এই মার্বেল পাথর নিয়ে বসে আছি আমরা, যেটা আমরা কোথাও ভাঙাইতে পারি নাই। হয়তো সিলেটে একবার খোঁজ পাইছিলাম, সেটা আমরা পারি নাই। তো যদি আপনারা কেউ মনে করেন যে গরুর হাড্ডি দিয়ে কিছু করবেন, মানে পাউডার করবেন, কি মাছের খাবার করবেন, জমির সার করবেন, ওই টাইপের করলে আমাদের মেশিন আপনারা ভাড়ায় ব্যবহার করতে পারবেন।
আবার মার্বেল পাথর গুঁড়া করে কিছু করতে চাইলে, পাউডার করতে চাইলে আপনারা সেটাও আমাদের মেশিন দিয়ে করতে পারবেন। আবার এই মার্বেল পাথর যে সাদাটা আছে ওই সাদাটাও কিন্তু মাছের খাবার হিসেবে ব্যবহার হয় এবং অ্যাকুরিয়ামে মার্বেল পাথর ব্যবহার হয়। সেই গুঁড়াগুলো কিন্তু এখানে করা সম্ভব। তো এই হচ্ছে আমাদের নতুন মেশিন। হয়তো আমরা ২-৩ দিনের মধ্যে এই মেশিন আমরা সেটআপ করে চেক করব। চেক করার পরে যদি দেখি যে আসলে উনিও কিন্তু আমাদের কাছে বেশ কিছু টাকা পান, সেই টাকাটা আমরা দেই নাই, এখন আমরা দিব। ওনার সঙ্গে কথা ছিল যে এটা উনি এসে সেট করে চালু করে আমাদের দেখাবে যে ঘন্টায় ৬০০ কেজি ভাঙানো সম্ভব। আমরা এটা বসানোর পরে সে আসবে, আসার পরে যদি দেখে সে দেখাইতে পারে যে আসলে ৬০০ কেজি ভাঙানো সম্ভব, তাহলে তাকে আমরা বাকি টাকা দিয়ে দিব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের আসলে প্রোডাকশন গুলো দেখানোর চেষ্টা করবো আমরা কি কি নিয়ে আসছি। আমাদের এখানে আসলে আমরা ঢাকার ভিতর থেকে ডাব নিয়ে আসি। তো ডাব আনার পরে এগুলো কাটতে হয়, কাটার পরে রেখে দিয়ে এটা আমরা এই আইচা গুলা ছাড়ায় ফেলি। তো আইচা ছাড়ানো মাঝে মাঝে তো এটা খুব কষ্টের হয়, যেমন আমার কাছে মনে হয় এটা খুব শক্ত। তো এগুলো আমরা পরিষ্কার করে এরপর মেশিনে ভাঙাচ্ছি। আর যেগুলা এরকম কালো হয়, এই কালো টাইপের ডাবগুলো আমরা আসলে ফেলে ওই পাশে রাখছি, কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম কোকোপিট সেটা কালো বা ময়লা জাতীয় হয়। তো ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন ওগুলো আমরা ভাঙাবো, যেগুলো আমরা ভাঙিয়ে হয়তো মানে কম দামে বিক্রি করব। আর ওই পাশের গুলো আসলে স্পেশাল, এবং স্পেশালের জন্য স্পেশাল দামে বিক্রি হচ্ছে। আমরা আসলে সবাই মিলে খুব পরিশ্রম করছি, কারণ ডাবগুলো আমরা বাছাই করি। রফিক ভাই যদি একটু ওই পাশে দেখান, এই যে আমাদের হেকিম ভাই যে কাটছে, আসলে আমরা এভাবে কেটে কেটে তারপরে আমরা এগুলা ছাড়ায় ফেলি। ছাড়ানোর পরে এরপরে আমরা মেশিনের জন্য উপযোগী করি। আর আগেই বলছিলাম যে ময়লাগুলো আমরা ওখানে ফেলে দেই, এগুলো আমরা ওই ক্রাশার মেশিন দিয়ে ভাঙিয়ে ফেলবো, কারণ হচ্ছে যে এগুলো বিক্রি হবে। আসলে ডাবের কোনো কিছুই ফেলনা না, আমরা সব কটা অংশই প্রপার কাজে ব্যবহারের চিন্তা করছি। যেমন আপনারা যে এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা ম্যাট্রিক্স পদ্ধতিতে জাজিম করব। তারপরে ওই পাশে আমাদের ইয়ে আছে, আঁশ আছে, ফাইবার আছে, যেগুলো আমরা আসলে এই ফাইবার গুলারে ভাবছি যে ব্রাশ বানাবো, যে এরকম ফাইবার। তো এটা যদি আমরা ব্রাশ বানাই, এই ফাইবার গুলারে যদি আমরা জাজিম বানাই, তারপরে কোকোপিট বানাই, এবং এই যে আইচা, এই আইচা গুলা দিয়ে কিন্তু আরো ভালো কাজ হয়। রবি ভাই জানেন কি হয় আইচা দিয়া? ভাই এটা আমার যতদূর জানি হয়তো বা আপনার কয়েল ফ্যাক্টরিতে লাগে, আরো অন্যান্য কি কাজে ব্যবহার হয়, বোতাম তৈরি করে। আচ্ছা, কারণ আমাদের দেশে বুতাম তৈরি করে কিভাবে জানেন? এগুলোরে এই যে আপনার একটা পাঞ্চ মেশিন এবং কাটে, হুম হুম তো এটাতে বুতাম হয়। আবার আপনি চাইলে এটারে আপনি পরিষ্কার করে আপনি ওই যে যে আমাদের যে মেশিন, মেশিন দিয়ে একদম পাউডার করে আপনি কেমিক্যাল দিয়ে আপনি বুতাম বানাতে পারবেন। এনি ডিজাইন এবং কালারকেও আপনি পরিবর্তন করতে পারবেন। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আসলে কোনো কিছুই ডাবের কোনো কিছুই ফেলনা না। তো আমরা যদি আমাদের সঠিক জ্ঞান এবং প্রযুক্তি ব্যবহার করতে পারি, তাহলে ডাবের প্রত্যেকটা জিনিসই ব্যবহার উপযোগী। এবং আমরা কিন্তু একটা উপকারও করছি, যেমন ধরেন আমাদের কারখানা শুরু হয়েছে ১০-১৫ দিন, মোটামুটি ৩ থেকে ৪ টন ডাব আমরা এখানে আনছি, যেটা ঢাকা শহরে ছড়ায় ছিটায় ছিল। হয়তো সিটি কর্পোরেশন নিয়ে যেত, নিয়ে হয়তো ময়লায় ফেলে দিত, বা এই যে সিটি কর্পোরেশনে কিন্তু কষ্ট হইতো, খরচ হইতো, সেগুলো আমরা নিয়ে এসে কাজে লাগাচ্ছি, ঠিক না? হুম হুম হুম, তো এদিক দিয়ে কিন্তু আমরা একটা কিন্তু আমার মনে হয় যে একটা সেবামূলক কাজের সঙ্গে আমরা জড়িত আছি, অবশ্যই। যে আমরা এগুলারে কাজে লাগাচ্ছি। আর ওনারা তো ফেলেই দিত, আর ফেলতে গেলে তো সরকারের খরচ হইতো, সিটি কর্পোরেশনের খরচ হইতো না। এটা তো আবর্জনা থেকে একটা আসলে দামি পণ্য বা প্রোডাক্ট তৈরি আর কি। হ্যাঁ, পরিবেশের জায়গায় আমরা সেবামূলক কাজ করে যাচ্ছি, পাশাপাশি আমরা নিজেরা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আপনারাও চাইলে এরকম করতে পারেন। যদি আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন মনে করেন, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে প্রপার পরামর্শ দিব আসলে ডাবগুলাকে কিভাবে কাজে লাগানো যায়। আল্লাহ হাফেজ।